ন্যাশনাল অ্যাওয়ার্ড, पुरस्कार ग्रहण करेंगे गीतकार श्री अनुपम रॉय। তখন একটা আলটিমেট সাকসেস বলা চলে যে তুমি পেয়েছিলে। এই ফিলিংসটা আমি তোমার থেকে একটু জানতে চাইবো। আমার কাছে কিন্তু যখন প্রথম আমাকে আমার মতো থাকতে তাও বিখ্যাত হচ্ছে এবং মানুষ রাস্তায় গাইছে বাজছে, এইটা যে আনন্দ দিয়েছিল পৃথিবীতে আর কিছু সেই আনন্দ দিতে পারে না। আমি আমার কোন গান কি অ্যাওয়ার্ড পেলো আমি কিন্তু খুব একটা বদার্ড নই। তোমার কি মনে হয় যখন তোমরা শুরু করেছিলে আর আগামী 5 বছর এটা কতটা আলাদা হতো? সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচি পাল্টায় এবং সেটা পাল্টেওছে। এখন তুমি 90 দশকের কোনো গান যদি শোনাও মানুষের সেটা প্রাচীন মনে হয়। আগামী প্রজন্ম কি শুনতে চলেছে সেটা বলা ভীষণ কঠিন আর কি। অত ভেবে গান বানালে চলে না। এবার সেটা যেমন সময়ের সঙ্গে সঙ্গে যদি পুরনো হয় হবে, দর্শক অবধি আমি পৌঁছাই না, আর আমার নিজের ভালো লাগছে কিনা সেটা ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মিউজিক, এইটা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য কতটা প্রভাব ফেলবে? মূল জায়গাটা নেওয়াটা একটু সমস্যার, কারণ আমরা কিন্তু এখনই একটা এআই দিয়ে তৈরি গান আর একটা এআই দিয়ে তৈরি ছবি দেখলেই তফাৎ করে ফেলতে পারি। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি বলো যে কোনো গান বিখ্যাত হলো কিনা, সেটা জনপ্রিয় হয়ে গেল কিনা, এরম হতেই পারে, কিন্তু সেটাকে কি সঙ্গীত হিসেবে গণ্য করা হচ্ছে? মানুষ কি সেই গানটা তুলে গাওয়ার চেষ্টা করছে? কোনো বাড়িতে কি কেউ সেটা শেখার চেষ্টা করছে? আমার মনে হয় না এখনো। তোমার এটা কখনো মনে হয় যে রিজিওনাল গান নিয়ে কাজ করার জন্য এর বদলে যদি তুমি ইংরেজিতে কাজ করতে তাহলে অনেক বেশি এক্সপোজার পেতে? আমার ক্ষেত্রে হয়তো হতো না, কারণ অনেকেই স্বপ্ন দেখছে যে ভবিষ্যতের অনুপম রায় হব। অনুপম রায় হতে হবে না, তুমি যেটা সেটা হয়েও, সেটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট জিনিস আর কি। আমি সবসময় না নতুন জিনিস পছন্দ করি। আমি নতুনদের কাছ থেকে চাইবো যে সব ভেঙে দাও, সব ফেলে দাও, যা হয়েছে যা যা হয়েছে সেগুলোকে মনে করো যে একদম ফালতু কাজ। তুমি তোমার মতন করে ভাবো, নতুন কিছু আনো, তবেই নতুন কিছু হবে। দাদা কেমন আছো বলো? ফার্স্ট ক্লাস। তুমি কেমন অরিজিৎ? ফাটাফাটি ফাটাফাটি। আচ্ছা, তোমার থেকে আমরা আগামী 6 মাসে কি কি গান পেতে চলেছি সেটা নিয়ে শুরু হোক, তারপর আড্ডাটা চলবে। ধন্যবাদ অরিজিৎ, যে প্রথমেই একটা সঙ্গীত নিয়ে যে প্রশ্ন করেছো এটা নিয়ে আমি খুশি, কারণ বেশিরভাগ জায়গায় সঙ্গীত ছাড়া বাকি সবকিছু নিয়ে কথা। তা আমি জানি না এটা কবে রিলিজ করবে এই পডকাস্টটা, তবে অর্ধাঙ্গিনী বলে যে ছবিটা করেছিলাম কৌশিকদার, তার আজও অর্ধাঙ্গিনী বলে একটা সিকুয়েল আসছে ছবির, এবং তার সঙ্গীত পরিচালনার দায়িত্ব যেহেতু আমার কাঁধে ছিল, তাই সেই গানগুলো শুনবে মানুষ, যদি না এর মধ্যেই শুনে ফেলে থাকে। পুজোতে বহুরূপীর দ্বিতীয় পার্ট আসছে বা আর একটা গল্প আসছে, সেটার একটি গান পাবে। এছাড়া সুমন ঘোষের পরিচালিত একটি ছবি ফ্যামিলিওয়ালা বলে, তাতে 2টো গান থাকবে আমার। এগুলো তো আগামী 6 মাসের প্রকল্প বললাম, কিন্তু গত 6 মাস ধরে যেটা করছি এবং এই পুজোয় আমি যেটা আনতে চলেছি সেটা আমার নতুন অ্যালবাম। এটা নন ফিল্ম গান, ব্যথা নেই অ্যালবামের নাম, এবং মানুষ ইতিমধ্যে 4-5টা গান শুনেছে, আরও ফাইনাল গানগুলো শোনা বাকি আছে। এটা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড অবভিয়াসলি, কারণ অ্যালবাম করার মধ্যে যে মজা আর কি। চেষ্টা করছি যে এখনো যদি মানুষ শোনে নতুন অ্যালবাম, কতটা আগ্রহ দেখা যাক পুজোয় নতুন বাংলা গান। অ্যালবামটা কি অডিও বেসড পাবলিশ হবে নাকি ওখানে ভিডিও কিছু থাকছে? না, ভিডিওর সঙ্গে অডিও, আর অডিও তো আলাদা করে মুক্তি পাচ্ছে, কিন্তু চেষ্টা করেছি প্রায় প্রতিটা গানের সঙ্গে একটা কিছু ভিডিও রূপ দেওয়ার আর কি। বেসিক্যালি অ্যালবামে কি ভালো লাগে দাদা, আমি বলছি যে অ্যালবামের মিউজিকগুলো না ওই অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো। আমাকে আমার মতো থাকতে দাও, এই গানটা তোমার কাছে যে মাথায় যে ছবিটা আসবে, আমার কাছে আর একটা ছবি আসবে। এই কোটি কোটি দর্শক কোটি কোটি বার যতবার শুনবে তার কাছে আলাদা আলাদা ছবি আসবে। এবং আমার কোথাও কি মনে হয় যে অ্যালবামের মিউজিকটা খুব দরকার ওই ফিলিংসটার জন্য। আসলে তুমি যেটা বলছো যে ভিজুয়াল ছাড়া গান আর কি, সেটা তো ভীষণ প্রয়োজনীয়, কিন্তু এখন সমস্যা তোমার সাথে একটু আগেই আলোচনা হচ্ছে যে রিলস আর ভিডিও আর এই সোশ্যাল মিডিয়ার জন্য গানের আলাদা করে তো আর গান মানে ক্যাসেট বা সিডি এগুলো তো উঠে গেছে, যার ফলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গান পৌঁছায় এবং গান প্রচার করার মাধ্যমও খুব কম, তাই জন্য ভিডিওর প্রয়োজনীয়তা ভীষণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তোমার সাথে আমিও একমত যে ওই যে ভিডিওটা মানুষ দেখছে ওটাই শেষ ভিজুয়াল নয়, ওই ভিজুয়ালটা চলে যাবে, মানুষের মধ্যে যদি গানটা থেকে যায় সে তারপর নিজে কল্পনা করে করে আরো 1000টা ভিজুয়াল সে বানাবে। আমি এখানে একটা কথা বলছি যে ধরো যখন
মানে আমাকে আমার মতো থাকতে দাও। ওটা কি তোমার ১ম ফিল্মের মিউজিক ছিল না তার আগেও তুমি না, ওটাই আমার ডেবিউ ছিল। ডেবিউ ছিল? মানে ফাটাফাটি ডেবিউ। মানে বৈভব সূর্যবংশীর আগে তোমার ফাটাফাটি ডেবিউ বাংলা ইন্ডাস্ট্রি দেখেছি। যাই হোক, হোয়াটএভার, জোকস অ্যাপার্ট। আমি বলছি যে ওই সময় যখন ধরো গান তোমরা তৈরি করছিলে, হুম, হুম। তখন একটা গান বানানোর সময় গানের লিরিক্স বা সুর এগুলোর সাথে, সাথে মিউজিশিয়ানদের রেকর্ডিংয়ে একটা পার্ট থাকতো যে আমি কতগুলো আমার লাইভ মিউজিক রেকর্ড করছি বা ইন্টারলিউড, প্রিলিউড একটা অনেক সময় আই এম সিওর যে মিউজিশিয়ানরা তোমার কাছেও এসে দাবি করেছে, "দাদা আর ৮ টা বার এক্সট্রা দাও, আমার একটু এই পার্টটা বাজাতে চাই।" সেই জায়গা থেকে আজকে ৩০ সেকেন্ডের রিল। একজন মিউজিক কম্পোজার হিসাবে এখন গান বানানোর সময় আ কি থট প্রসেসের পরিবর্তন এসছে? যে এইটা কি এখনো মাথায় চলে যে এই গানটার হুক লাইন আরো স্ট্রং হওয়া উচিত বা এই গানটা রিলসে চলবে কিনা? আ সত্যি কথা বলতে নিজেকে এখনো ওরমভাবে পাল্টে ফেলতে পারিনি। এখনো আমি প্রাচীনপন্থী আছি হয়তো, যে আমি গানটা তো একটা ভাবনা, হুম, সেটা কথা বা সুর আর সঙ্গীতের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। সেটার একটা দৈর্ঘ্য আছে। হুম, সেইটা কিভাবে সাজাবো সেটা আমি কিন্তু আমার মিডিয়াম ছাড়াই আমি ভাবি। মানে রিলে যাচ্ছে না, YouTube এ যাচ্ছে না, কোথায় যাচ্ছে এটা ছাড়াই ভাবি যে এই গানটা, কারণ আমরা তো মানে আমি যেভাবে গান শুনি আরকি, আমি যখন গান শুনি আমি কান দিয়ে শুনছি, শ্রবণ করছি গানটা এবং সেটা আত্মস্থ হচ্ছে। হুম, তা আমি ভাবি যে আমার শ্রোতা যখন শুনছে, আমার এই গানটা যখন, সেও যেন সেভাবে শোনে এবং তার এই যে গোটা চিত্রটা গানের আরকি, একটা ইন্ট্রো থাকছে, হুম, তারপরে একটা লিরিক থাকছে, তারপর আবার একটা মিউজিক আসছে, আবার অন্তরা হচ্ছে বা কোরাস হচ্ছে, কিছু হচ্ছে করে এই যে গোটা জিনিসটা আমি দেওয়ার চেষ্টা করি এবং গোটা জিনিসটাকে সাজানোর চেষ্টা করি। হুম, আমি এখনো ইন্টারলিউড, প্রিলিউড নিয়ে সমানভাবেই ভাবি এবং আমি কখনোই একটা চমৎকার ৩০ সেকেন্ডের হুক বানাতে হবে হুম, এরকমভাবে ভাবি না এখনো। হুম। জানি না ভবিষ্যতে কি লেখা আছে, কিন্তু আপাতত এখনো অবধি ভাবিনি। কম্পোজিশনের ক্ষেত্রে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে মানে আমি তোমার মতটা জানবো যে মিউজিকের ক্ষেত্রে আগে একজন মিউজিশিয়ান বা একজন ভোকালিস্টের ক্রেডিবিলিটি ডিপেন্ড করতো যে সে কতটা রেওয়াজ করছে বা ইত্যাদি একটা মিউজিক কি পর্যায়ে আসবে। সেটা কিছুটা পরিবর্তন এসে ভিএসটি ইত্যাদি, ইত্যাদি এলো বা আমি বলছি অটোটিউন ইত্যাদি, ইত্যাদি হুম, এলো। হুম। আ তার পরবর্তীকালে এখন যেটা লক্ষণীয়, যেটা হয়তো মিউজিক ইন্ডাস্ট্রির জন্য খুব একটা সুখবর নয়, কিন্তু স্টিল আমাদের তো টেকনোলজি নিয়ে চলতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মিউজিক, এইটা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য কতটা প্রভাব ফেলবে? দেখো, এআই মানুষকে সাহায্য করবে বলেই আসছে। রিপ্লেস করবে বলে আসছে না। এবার সাহায্য তো অনেকেই নিচ্ছে। ইনফ্যাক্ট আমরাও নিই অনেক সময় হুম, কোরাস ভয়েস আর এগুলো যখন, যেগুলো অতটাও বোঝা যাচ্ছে না, ক্ল্যারিটি যেখানে প্রয়োজন নেই সেখানে আমরা ব্যবহার করি আরকি। আ কিন্তু তুমি যে মানে মূল জায়গাটা নেওয়াটা একটু সমস্যার। কারণ আমরা কিন্তু এখনই একটা এআই দিয়ে তৈরি গান আর একটা এআই দিয়ে তৈরি ছবি দেখলেই তফাৎ করে ফেলতে পারি। হুম, এবং এই যে পোস্টার তৈরি হচ্ছে, এত পোস্টার আজকাল তৈরি হচ্ছে এবং আমরা কিন্তু মানুষের চোখে আরকি ২ সেকেন্ড লাগে বুঝতে যে এটা এআই না এটা আ মানুষের কাজ হুম, করা। গানের ক্ষেত্রেও তাই হবে। এবার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি বলো যে কোনো গান হুম, আ বিখ্যাত হলো কিনা, সেটা জনপ্রিয় হয়ে গেল কিনা, এরম হতেই পারে। কিন্তু তার মানেই যে সেটা ডিফাইন করছে মিউজিক তা তো নয়। সেটা তো একটা ভাইরালিটি বলে যে কথাটা বলি আমরা আজকাল, যে ভাইরাল কনটেন্ট, হুম, সেরকম একটা এআই জেনারেটেড হতেই পারে এবং ইদানিংকালে আমরা সেরকম দেখেওছি। হুম, হুম। কিন্তু সেটাকে কি সঙ্গীত হিসেবে গণ্য করা হচ্ছে? মানুষ কি সেই গানটা তুলে গাওয়ার চেষ্টা করছে? কোনো বাড়িতে কি কেউ সেটা শেখার চেষ্টা করছে? আমার মনে হয় না এখনো না, অবধি। এখনো না। কিন্তু একটা বিষয় এটাও মাথায় রাখতে হবে যে এআই এর এখন কিন্তু ফার্স্ট স্টেজ চলছে। সেটা সত্যি। সেকেন্ড, থার্ড স্টেজে গিয়ে কি হবে সেটাও একটা ভাবার আছে। ও কতটা হিউম্যানের কাছাকাছি আসতে পারবে সেটা একটা ম্যাটার করছে। হ্যাঁ, ডেফিনিটলি সেটা ক্রমশ প্রকাশ্য আরকি। হুম, যে ভবিষ্যতে কি লেখা আছে। তবে হ্যাঁ, এখনো অ শিল্পের পর্যায়ে পৌঁছায়নি এআই এখনো এর কাজ। পৌঁছায়নি। সেটা কবিতা লেখার ক্ষেত্রেই হোক, সেটা গান তৈরির ক্ষেত্রেই হোক বা আ একটি ছবি আঁকার ক্ষেত্রেই হোক আরকি। হুম। তোমার গানের সবথেকে বেশি মানে আ সবথেকে বেশি আকর্ষণীয় এটা আমার কাছে পার্সোনালি হতে পারে, দর্শকদের অন্যরকম মত হতে পারে। আমার কাছে যেটা লেগেছে সেগুলো হচ্ছে গানের কথা। ঠিক আছে? এখন এটা বললে ভুল হবে না যে তোমার হাত ধরে
যে গানের যে কথা বা লিরিক্স তোমার যে কম্পোজিশনগুলো ছিল সেইগুলোর হাত ধরে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে এবং আমরা একটু অন্যরকম গান শুনতে দেখেছি। তুমি আমাকে এবার একটু প্রথম থেকে এই অটোগ্রাফ থেকে হোক বা যাই হোক, তোমার এই লিরিক্স লেখার পিছনের ইন্সপিরেশন, কিভাবে তুমি এই এই ধরনের চিন্তাভাবনাটা আনতে পারলে এবং এই ক্রিয়েটিভিটিটার রহস্য আমি জানতে চাই। দেখো, সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। তবে তুমি যে কথাটা বললে, হ্যাঁ, বহু মানুষই আমায় বলেছে যে আমার গানের কথা শুনতে মানুষের ভালো লাগে। এবং ভালো লাগে বলতে একটু ব্যতিক্রমী মনে হয়েছে। এবার আমি তো যখন লিখছিলাম, আমি ব্যতিক্রমী হব বলে লিখছিলাম না। আমার মনে যে অনুভূতিগুলো আসছিল সেগুলোই আমি লেখার চেষ্টা করছিলাম, এবং এটা আমার ভাগ্যের ব্যাপার যে আমি যেটা লিখেছি, আমি যেভাবে লিখেছি সেটা মানুষ গ্রহণ করেছে এবং মানুষ সেটাকে মনে করেছে যে এটা অন্যরকম, একে একটা স্থান দেওয়া যেতে পারে আমাদের সমাজে। আমি বরাবরই ছোট থেকেই গানের লিরিক দ্বারা খুবই প্রভাবিত, এবং আমি যখন দেখি বহু মিউজিশিয়ানের সঙ্গে আমার কথা হয় আর কি, তারা বিভিন্ন ব্যান্ডের কথা বলছে, বিদেশি ব্যান্ড হোক বা আমাদের দেশেরই আর কি, সেগুলো আমার শোনা হয়নি। কিন্তু আমি পরে যখন অ্যানালাইজ করছি দেখছি যে মিউজিক্যালি সেই ব্যান্ডগুলো ভীষণ স্ট্রং এবং সেখান থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু আমি কেন শুনিনি? আমি একটাই কারণে শুনিনি, সেই গানের লিরিক আমার পছন্দ হয়নি, তাই জন্য আমি সেটাকে রিজেক্ট করে দিয়েছি। এবার সুতরাং ছোটবেলা থেকেই আর কি ওটা আছে যে যে ব্যান্ড বা যে শিল্পী ভালো লিরিক লেখে তার প্রতি আমি আকৃষ্ট, যার ফলে আমার উৎকর্ষতাটা আর কি ওই দিকেই হয়েছে, বিকজ আই এম ড্রন টুয়ার্ডস দ্যাট। তোমার অলরেডি প্রচুর লাইভ পারফরমেন্স রয়েছে, 2-3টে অনুষ্ঠান তোমার আমি স্টেজ প্রোগ্রাম আমি দেখেছি আচ্ছা, সামনে থেকে। আচ্ছা। বিশেষ করে তুমি শ্রীরামপুরে এসেছিলে যখন, হুম, বা হুম। তুমি তো শ্রীরামপুরে একটা গানও গানের শুট শুটিং করেছিলে, করেছি শ্রীরামপুরে কলেজ। জলফড়িং 2 বোধহয় ঠিক, ওটা। ঠিক, রাইট, ঠিক। রাইট, রাইট। এই জলফড়িং গানটা নিয়ে মানে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এর কম্পোজিশন বা এটা একটু জানতে চাইবো শিলাজিৎ দাকে গাওয়ানোর সময় থেকে। তার কারণ হচ্ছে যে আমরাও নিজেরা স্টেজে বহুবার এই গানটা করেছি। সো এইটা স্টোরিটা একটু জানবো। দেখো, এর স্টোরি মজার বলতে পারো। হুম। যে যখন অটোগ্রাফ ছবিটা হচ্ছিল, তৈরি হচ্ছিল 2010 সালে, তখন আমি তো ব্যাঙ্গালোরে থাকতাম। হুম। 2009 থেকে ধরো কাজ শুরু হয়েছে। কাজ শুরু হয়েছে বলতে সৃজিতদা বানাচ্ছে এবং মাঝে মাঝে বলছে আর একটা গান পাঠা, একটা গান পাঠা। তো এরকম 4-5টা গান পাঠানো ছিল। 2টো তোমরা জানো, আমাকে আমার মতো থাকতে দাও, বেঁচে থাকার গান, এগুলো সিলেক্টেড। আরও খোঁজা হচ্ছিল। সেই সময় বলা হয়েছিল যে একটি ইয়াং কাপল, তারা লিভ ইন করছে, তাদের সম্পর্ক শুরু হবে, এরকম জায়গায় একটা গান বানিয়ে পাঠা। তখন আমি জলফড়িং বানিয়েছিলাম, কিন্তু অটোগ্রাফে সেটা স্থান পায়নি। ওখানে উঠছে জেগে সকালগুলো বলে আরেকটা গান স্থান পেয়েছিল, কিন্তু গানটা ফেলা যায়নি। গানটা পরবর্তীতে ফেরত আসে হেমলক সোসাইটি ছবিতে। এবং গানটার মধ্যে একটা মজা আছে। আমার তখন প্রথম আমার লেখার সঙ্গে মানুষ পরিচিত হচ্ছে। এই লিরিক্সের ইন্সপিরেশনটা কোথা থেকে এলো? ইন্সপিরেশন তো নয় ঠিক, মানে এটা আমি মানে আমি যেমন সিধুদাকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে ওই হলুদ পাখির ইন্সপিরেশনটা কি, বলেছিল বাড়ির সামনে একটা গাছ আছে, ওই গাছটায় হলুদ একটা পাখি এসে বসতো আর উড়ে যেত, তো ওইখান থেকেই ফিরবে না আচ্ছা, এসছিল। না, আমার সে অর্থে ইন্সপিরেশন, জলফড়িং এর ইন্সপিরেশন ঠিক এটা একটা ফরমাইশি গান বলতে পারো। কারণ আমাকে বলা হয়েছিল যে একটা নবদম্পতি তারা সংসার বাঁধছে, সেই সময় কি গান হতে পারে। তা আমার গান লেখার যা স্কিল, তাই থেকে আমি জলফড়িং তৈরি করেছি। আচ্ছা, তুমি তার আগে কি ব্যাঙ্গালোরে ছিলে? তো তার আগে 6 বছর আমি চাকরির জন্য ব্যাঙ্গালোরে ছিলাম। চাকরির জন্য ব্যাঙ্গালোর, সেখান থেকে চাকরি ছেড়ে ইন্ডাস্ট্রিতে আসা। তার আগে থেকেই কি তুমি মিউজিক কম্পোজিশন? হ্যাঁ, মানে আমি 95-96 থেকেই গান তৈরির চেষ্টা করছি বলতে পারো। এবার এই জার্নিটা শুরু থেকে একটু জানবো। শুরু থেকে ইঞ্জিনিয়ার অনুপম রায় থেকে মিউজিশিয়ান অনুপম রায় হয়ে যাওয়া। এইটা দেখো বহুবার আলোচিত, কিন্তু বলতে মজাই লাগে, কারণ নিজেরই অবাক লাগে অনেক সময়। সঙ্গীতের প্রতি আমার বরাবরই ন্যাক ছিল। আমি ছোটবেলায় তবলা শিখেছি, একটু গান শিখেছি, এরকম করেই চলছিল। পরবর্তীতে গিটার শিখেছি, কিন্তু সেগুলো কি বলে, বিগিনার লেভেল হয় না শেখা, গান শেখা বা এগুলো সবই তো লেভেলস হয়। তো বিগিনার লেভেলেই ছিল। তারপরে আমি যখন ব্যাঙ্গালোরে চাকরি করতে ঢুকি, চাকরি করতে গিয়ে বুঝতে পারি যে এতদিন অবধি জীবনের যে মোটিভেশন ছিল, যে লক্ষ্য ছিল, সেগুলো সবই ঠিক ছিল, পড়াশোনা করছি, চাকরি করতে হবে, কিন্তু চাকরিটাকে আমি ঠিক। স্কুলিং কোথায় ছিল তোমার? আমার সেন্ট পলস খিদিরপুর, ক্লাস 10 অবধি, আর 11-12 এমপি বিড়লা। ওকে। তারপর যাদবপুরে ইঞ্জিনিয়ারিং। তোমার কি আইটি ছিল? আমার ইলেকট্রনিক্স ছিল। ইলেকট্রনিক্স ছিল। আমি হার্ডওয়্যারের লোক।
ও হার্ডওয়্যার, আমি সার্কিট ডিজাইন করতাম। কমপ্লিটলি উল্টো লাইন। হ্যাঁ, সে তো বটে। সেখান থেকে চাকরি করতে করতে তখন আমার হোম সিকনেস খুব বড় কাজ করে। ব্যাঙ্গালোর গিয়ে যখন আমি থাকতে শুরু করি, যে আমার কলকাতা ফেরার, বাংলায় ফেরার একটা অদ্ভুত তাগিদ ছিল এবং আমি বুঝতে পারছিলাম না কিভাবে ফিরবো। এবং বাংলার প্রতি যে ভালোবাসা, সেইটা আমার এই প্রবাসে গিয়েই জন্মায় মেনলি। ওকে। তার আগে কলেজ জীবনে আমি যদি বছরে 14টা গান লিখে থাকি, 7টা ইংরেজি গান হতো, 7টা বাংলা হতো। কারণ তখনও আমি জানি না যে কারণ তখনও তো কেরিয়ার করবো ভাবতে পারিনি। হুম। আহ, কিন্তু শখে, সহজাতভাবে মানে প্যাশন থেকে লেখা। হ্যাঁ, দুভাষাতেই গান লিখি। ওখানে গিয়ে ব্যাঙ্গালোর গিয়ে রিয়েলাইজ করি যে আমাকে বাংলাতেই লিখতে হবে। হুম। এবং সেটাকে ডেভেলপ করার চেষ্টা করি, পড়াশোনা শুরু করি এবং বোঝার চেষ্টা করি যে কিভাবে গানকে উন্নত করা যেতে পারে, কি শব্দ, এই শব্দটা মানে এই গানটা শুনে কেন এটাকে এর গুণগত মান বেশি মনে হচ্ছে, কোয়ালিটি যেটা আমরা বলি, এর কোয়ালিটি আছে, এটার কোয়ালিটি নেই কেন, কোথায় তফাৎ হচ্ছে। প্রচুর আলোচনা, তাত্ত্বিক আলোচনা করতে করতে, আর খুব একটা তাগিদ যে আমার গানগুলো নিয়ে আমায় মঞ্চে দাঁড়াতে হবে, এইটা ভেতরে ভীষণ ছিল আর কি। এবং সেটা এমন পর্যায়ে গেল আর কি যে আমি চাকরি ছাড়তে বাধ্য হলাম। এরপর আসছি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড, তুমি যাকে ভালোবাসো, হুম হুম। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মুহূর্তটা বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার সময়, তখন তো একটা আলটিমেট সাকসেস বলা চলে যে তুমি পেয়েছিলে। এই ফিলিংসটা আমি তোমার থেকে একটু জানতে চাইবো। দেখো, সব অ্যাওয়ার্ডেরই একটা ভালো লাগা থাকে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড যেহেতু একটা দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড, সেটা পাওয়াতেও ভীষণই আনন্দিত এবং প্রত্যেকটি জুরির কাছে আমি কৃতজ্ঞ যারা গানটা বেছে নিয়েছে। একটা স্বীকৃতি তো বটে। হুম। এবং তবে আমার কাছে কিন্তু যখন প্রথম আমাকে আমার মতো থাকতে দাও বিখ্যাত হচ্ছে এবং মানুষ রাস্তায় গাইছে, বাজছে বিভিন্ন জায়গাতে, এবং একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সেটা আমি বুঝতে পারছি আর কি। এবং আমাকে অনুষ্ঠানে ডাক পড়ছে যে বারাসাতে দাদা একটা কলেজ শো আছে, আপনি করবেন, শ্রীরামপুরে একটা শো আছে, করবেন। এইটা যে আনন্দ দিয়েছিল, হুম। পৃথিবীতে আর কিছু সেই আনন্দ দিতে হ্যাঁ, পারে না। শুরুর মানে আনন্দটা। আমার ক্ষেত্রে আর কি, কারণ আমি তো বারবার মানুষের কাছেই পৌঁছাতে চেয়েছি গান নিয়ে। আমি আমার কোন গান কি অ্যাওয়ার্ড পেলো, আমি কিন্তু খুব একটা বদার্ড নই। তার মানে যে আমি অ্যাওয়ার্ড পেলে খুব দুঃখ পাবো তা নয়, হ্যাঁ। খুশিই হব। কিন্তু আমার সবচেয়ে বেশি ফার্স্ট প্রেফারেন্স নয়। ফার্স্ট প্রেফারেন্সটা সেটা নয়। কারণ আমার বিশ্বাস যে কোনো শিল্পীকে মনে রাখার জন্য আমরা তো সবাই একটা লনজিভিটি চাই, আমরা একটা মানে আমি চাই অন্তত যে হুম। আমি চলে যাওয়ার পরেও আমার গান থাকবে, হুম। আমার সৃষ্টি থাকবে এবং সেটা নিয়ে আলোচনা হবে বা কিছু থাকবে। সেটা ডান তোমার জন্য। না, সেটা কিন্তু ভেতরের মানে মূল খিদেটা আর কি। সেইটা আমার কাছে, এবং সেই সময় শিল্পী মানে আজকে ধরুন লালন ফকিরের গান এখনো গাওয়া হয়। লালন ফকির কি অ্যাওয়ার্ড পেয়েছিলেন? তা দিয়ে কি বিচার করা যায়? সলিল চৌধুরীর গান যখন আমরা শুনছি, হেমন্ত মুখার্জির গান যখন শুনছি, মান্নাদের গান যখন শুনছি, কে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, কে ফিল্মফেয়ার পেয়েছে, কে কি অ্যাওয়ার্ড পেয়েছে, কিচ্ছু যায় আসে না। তখন গানটা বাজছে, শ্রোতা শুনছে, তার মনের ভেতর কিছু একটা হচ্ছে, ওই অনুভূতির কোনো বিকল্প হয় না। হুম। এই তুমি যে মানুষের ডাক এগুলো যাওয়ার কথা, মানে আমি বলছি শ্রীরামপুর, বারাসাত সব জায়গা থেকে আসছে, বা পশ্চিমবঙ্গ, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, বা ভারতের বাইরেও যেখানে বাঙালিরা আছে। আমি বলছি যে ধরো তোমার তো শুরুর দিকে তুমি একজন কম্পোজার হয়ে এসেছিলে, তারপর লাইভ মিউজিকের জন্য একটা সেট আপ তৈরি করা, মিউজিশিয়ানদের সাথে বসা, ব্যান্ড তৈরি করা, এটা একটা ডিফারেন্ট জার্নি। এইটা তোমরা কিভাবে এই ব্যান্ডটা তৈরি করলে? মানে এক হলে কি করে? কারণ এগুলোর মধ্যে তো ভাঙা গড়ার মধ্যে দিয়ে এগোতে হয়। যদিও তুমি বললে যে 16 বছর প্রায় একই ব্যান্ড বাজছে, সেখানে কম্পোজিশন তৈরি করা, কারণ একটা প্যাটার্ন তোমার সিনেমায় বেজেছে, লাইভের জন্য আরেকটা প্যাটার্ন আমাদের ক্ষেত্রে অনেকটা সহজ হয়েছিল, কারণ ব্যান্ডদের ক্ষেত্রে যেটা হয়, তারা জনপ্রিয়তা পায় না, তার আগে ব্যান্ডটা তৈরি হয়ে গেছে এবং তারা খেটে খেটে পরিশ্রম করে করে লাইভ শো করে করে একটা গান জনপ্রিয় হচ্ছে, দুটো গান জনপ্রিয় হচ্ছে, এই করে তারা শো পাচ্ছে। তারপর তারা মেন স্ট্রিমের
আলোটা দেখতে পাচ্ছে। হুম। আমার ক্ষেত্রে তো আমি আগেই আলো দেখে ফেলেছি, আগেই আমি বিখ্যাত। সুবিধা হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি অনেকটা সুবিধে। এবং তারপর আমি যখন বলছি যে আমার মিউজিশিয়ান খুঁজছি আমি আর কি, আমার মিউজিশিয়ান পাওয়াটা অনেক সহজ, কারণ অলরেডি আমি এস্টাবলিশড একটা নাম, হুম, অ্যাটলিস্ট হুম, হুম। এই মানুষের সঙ্গে বাজালে 4টে লোক শুনতে আসবে। এবং সেই করে আমার প্রথম বা সবথেকে নিশ্চিন্তের ব্যাপার হচ্ছে এই মানুষটার সাথে থাকলে বছরে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক শো পাবো। এত কিছু তখন কেউ ভাবেনি। তখন মানুষের ধারণা ছিল এ হয়তো ম্যাক্সিমাম 6 মাস থাকবে, তারপর চলে যাবে। কিন্তু তাও একটা তো কিছু একটা জায়গা তৈরি হয়েছে আর কি। আমার প্রথম সেটআপ কিন্তু 3 জনের ছিল। আমি, আমার সঙ্গে গিটারিস্ট সায়ন আর সন্দীপন ছিল পারকাশনে। আমরা 3 জন শো করতাম, কারণ আমার সেই সময় ওই কি বলবো, নলেজ বলো বা কনফিডেন্স বলো যে আমি একটা স্টেজে ড্রাম কিট নিয়ে উঠে পারফর্ম করব, সেই জায়গাটা ছিল না। আমি অ্যাকোস্টিক পারফর্ম করতেই বেশি আরাম বোধ করতাম। হুম, হুম। তো এই আমরা ট্রায়ন মিলে বেশ কিছু শো করেছি, কিন্তু তারপরেই বুঝতে পারলাম যে এটা বেশি দিন চলবে না। হুম। এবং মানে প্রথমের দিকে শো গুলো কোথায় করতে? যেখানে ডাক পেয়েছি নিওয়ালিপুরে মানে করেছি। পাবলিক শো করতে না? পাবলিক শো পাবলিক করেছি, শো হ্যাঁ করতে, হ্যাঁ, হ্যাঁ। মানে লোকে ডাকছে তবেই তো হুম, যাচ্ছি। হুম, হুম। কলেজ শো করেছি, এই যে সৌরভ হ্যাঁ, পালোধির হ্যাঁ। কলেজে অনুষ্ঠান করেছি আমরা প্রথম আচ্ছা। দিকে। সৌরভ এসেছিল। সৌরভের সাথে আমার খুব ভালো সম্পর্ক, মানে আচ্ছা, আচ্ছা। বন্ধুত্ব। তো সেই সময় করেছি, আর বিভিন্ন গল্ফ গ্রিনের পাড়ার অনুষ্ঠান করেছি। এরম চলছিল, করতে গিয়ে ফেব্রুয়ারি মাসে একটা মোটামুটি ডিসেন্ট একটা অনুষ্ঠান পাই যে ওখানে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল আছে আমাদের কলেজ স্ট্রিটে, কলেজ স্ট্রিটে, হ্যাঁ। সেখানে একটা এনজিওর হয়ে একটি অনুষ্ঠান, এসো কিছু করি বলে। মধুমিতা দি আমার মানে বহুদিনের পরিচিত আর কি। মধুমিতা দি বললো সেই অনুষ্ঠানের কথা। তখন আমার মনে হলো যে এবার একটা মানে 5 জন অ্যাটলিস্ট স্টেজে দাঁড়াই। সেই করে সেই ব্যান্ড, ওটাই আমাদের মানে ব্যান্ডের সেই কি আমাদের বলবো, মানে মিউজিক পাড়ার চিরাচরিত কম্বিনেশন, 4 জনের ব্যান্ড আর একজন ভোকালিস্ট। ঠিক 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 স্ট্যান্ডার্ড ড্রামার, বেসিস্ট, গিটারিস্ট আর কিবোর্ড প্লেয়ার, কিবোর্ড প্লেয়ার। এই নিয়ে শুরু হলো। তারপরে আমাদের লাইন আপ চেঞ্জ হয়েছে, কিন্তু ড্রামার প্রথম দিন থেকে এক, কিবোর্ড প্লেয়ার প্রথম দিন থেকে এক। আর ঋষভ আর কৌস্তব ওরা 2014তেই জয়েন করে, 12 বছর ওরা সঙ্গে আছে আর কি। হ্যাঁ, তার মানে তো তোমাদের এখন মানে প্রোগ্রামটা এখন খুব এনজয়ের জায়গা হয়ে গেছে। হ্যাঁ, এবার অনুষ্ঠানটার মানে ভোল পাল্টে গেছে। মানে 2011-র আমাদের শো যদি কেউ দেখে থাকে আর 2026-এর যদি কেউ দেখে, স্বাভাবিক, অনেক ম্যাচিওর এতগুলো শো অনেক করা। কিছু পাল্টে গেছে আর কি। আর এইখানে অনুপম দা আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে ধরো মানে বাংলার যে নামগুলো আসে, যে ব্র্যান্ডের নামগুলো আসে, সেখানে তো একদম টপ 5টা টিমের মধ্যে তোমরা থাকো। টপ বললেও ভুল হবে না, যাই হোক, সেটা আমি টপ 5-এর মধ্যে আমি বলছি তোমাকে। সেইখানে আমি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নই মনে করি যে এই যে ধরো একটা লাইভ শো হচ্ছে, সেখানে তোমার আউটপুট, স্টেজ সাউন্ড, বা তোমার কাছে কটা মনিটর হচ্ছে, কি সাউন্ড পাচ্ছ, সেটা তো ম্যাটার করে। এখন বাংলাতে তোমরা যে ক্রাইটেরিয়াটা এক্সপেক্ট করো, সেই স্ট্যান্ডার্ডের সাউন্ড লাইটের কি বাজেট থাকে অর্গানাইজারদের পক্ষ থেকে? দেখো, এগুলো তো তুমি ম্যানেজমেন্ট লেভেল প্রশ্ন করে ফেলেছো। আমরা টিমটা আমাদের বিভক্ত। তুমি যে একটু আগে অনুষ্ঠান শুরুর আগে রানার কথা বলছিলে, ও আমাদের ম্যানেজমেন্ট ডাকে। ওরও প্রায় 16 বছর হলো আমাদের সাথে। এবার ওই এগুলো হ্যান্ডেল করে। আমার কাজ হচ্ছে স্টেজে উঠে গান গাওয়া, এবং আচ্ছা। যদি কোনো রকমের ত্রুটি হয়, যদি কোনো রকমের অসুবিধা হয়, সেটা আমি রানাকে কমপ্লেন করি, ওর দায়িত্ব সলভ করা। এতদিনকার স্ট্রাগল করে করে একটা ডিসেন্ট জায়গায় এসছে মোটামুটি। আমি এনজয় করি আর কি, স্টেজে যে কোয়ালিটি সাউন্ড পাই আমরা, যে ভেন্ডাররা সাপ্লাই করে, আমার খুব একটা কমপ্লেন নেই। গ্রেট। এবার তোমায় আসি যে লাইভের কিছু এক্সপিরিয়েন্স জানতে চাইবো তোমার থেকে, যেটা এখনো মনে রয়ে গেছে, দেশে হোক বা বিদেশে। ভালোবাসা প্রচুর পেয়েছি আর কি। এবং মানুষ হাতে করে খাবার বানিয়ে আনা, রান্না করে আনা, তারপরে যেখানে যাই সেখানকার লোকাল কুইজিন নিয়ে আসা, কোথাওকার মিষ্টি, কোথাওকার কিছু ভাজাভুজি, সেগুলোর কথা মনে পড়বেই আর কি। কল্যাণীর কথা বলতে পারি যে কল্যাণী শহরে আমরা বহু বছর টানা অনুষ্ঠান করে চলছি। ডিসেম্বর মাসে যাওয়া মানে মাসটা আসলেই জানি যে কল্যাণীতে একটা অনুষ্ঠান হবে। এবছর জানি না সরকার পাল্টে কি হবে,
তবে সেটা নিয়ে গত বছর আর কি, গত না, যে ডিসেম্বরে সরকারই আসুক, বাঙালির যদি অনুষ্ঠান হয় অনুপম রায়কে ছেড়ে প্রোগ্রাম হবে কি করে? সেটা দেখা যাক। এবার কল্যাণীকে নিয়ে একটি গান বাঁধি, যে এটা কৃতজ্ঞতা স্বরূপ বলা যেতে পারে, যে যে মঞ্চে দীর্ঘদিন আমরা গাইছি এবং যেখানে হাজার হাজার মানুষ, মানে যে পরিমাণ মানুষ, যে সংখ্যায় মানুষ আসে সেটা তো ভাবা যায় না। তারা যে আসে তাদের প্রতি সম্মান জানিয়ে কল্যাণীকে নিয়ে একটা গান বানিয়েছি আর কি, এবং সেটা রিলিজও করেছি গত বছর। সেটা করে আমার নিজের খুব ভালো লেগেছে। আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে যে আগামী 5 বছরের মিউজিক ইন্ডাস্ট্রি, 5 বছরের মিউজিক কম্পোজিশন, তোমার কি মনে হয় যখন তোমরা শুরু করেছিলে আর আগামী 5 বছর এটা কতটা আলাদা হতে পারে? দেখো, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচি পাল্টায়, এবং সেটা পাল্টেওছে। এখন তুমি 90 দশকের কোনো গান যদি শোনাও, মানুষের সেটা প্রাচীন মনে হয়, এবং নতুন জেনারেশন যারা আসে তারা সেগুলো শোনেও না। আগামী প্রজন্ম কি শুনতে চলেছে সেটা বলা ভীষণ কঠিন আর কি। আমরা আস্তে আস্তে আমরাও একদিন আর কি খুব ডাইনোসর মতন হয়ে যাবো আর কি 2040-2050-এ। কিন্তু সময়টা এত দ্রুত পাল্টাচ্ছে যেই আগামী 5 বছরে ডাইনোসর হয়ে যাবো কিনা সেটা বলাও কঠিন। এবার অত ভেবে গান বানালে চলে না। আমাদের একটা কনভিকশন আছে যারা আমরা গান বানাই আর কি, যে আমি একটা পার্টিকুলার সাউন্ডে বিশ্বাস করি, আমি একটা পার্টিকুলার উচ্চারণে বিশ্বাস করি, সেইভাবেই আমি এগিয়ে যাব। এবার সেটা যেমন সময়ের সঙ্গে সঙ্গে যদি পুরনো হয় হবে, কিন্তু আমি কনস্ট্যান্টলি পাল্টাতে থাকছি আর কি, সেটা হওয়াটা খুব মুশকিল। তা আমি এখানেও জিজ্ঞেস করছি যে ধরো তুমি যখন গাওয়াচ্ছ কাউকে দিয়ে, তখন তোমার প্রাইমারি মাথায় কি থাকে, বা এরকম কি মাথায় আসে যে এর যে ভয়েস মডুলেশনটা আছে, এইটা সময় উপযোগী, বা এইটা এখনকার মানুষ নেবে, যেটা হয়তো 10 বছর আগে যেটা খুব ট্রেন্ডিং ছিল, এখন সেটা ট্রেন্ডিং নেই। মানে আমি বলছি 10 বছর আগে আর সবাই প্রায় অরিজিৎ সিং এর মতো গলা পরিষ্কার থাকলেও ভেঙে ভেঙে গাইতো। এখন যখন তোমরা গাওয়াচ্ছ তখন এই যে পরিবর্তনটা, এগুলো কি? অরিজিৎ যা ছাপ ফেলে রেখেছে এটা এখনো চলবে আর কি, আগামী 5 বছর বলছো, ওটা এখনো চলবে আর কি। অরিজিৎ কণ্ঠী প্রচুর পাওয়া যায়, কারণ আমাদের এই গান বাজনার ক্ষেত্রে অরিজিনালিটিটা একটা ক্রাইসিস, তো যে একটু অরিজিনাল হলে মানুষ তাকে কিন্তু নোটিস করে, কারণ বাকি পুরোটাই কপিতে চলে। মানে কিশোর কুমার আর রফি যখন গান করে গেছেন, পরবর্তী জেনারেশনের সবাই কিশোর কণ্ঠী কিংবা কেউ রফি কণ্ঠী। এর পরবর্তীতে তারপর অরিজিৎ যখন এসেছে এখন, এবার প্রচুর অরিজিৎ কণ্ঠী আসছে, যার ফলে মানে সিঙ্গিং স্টাইল যদি বলো, আমি কি খুঁজছি, আমি আমার যে সামান্য গানগুলো আছে সেগুলো তার কণ্ঠে কেমন লাগছে এইটুকুই আমি ভাবি, এবং সে উপযুক্ত কিনা আমি যেভাবে ভাবছি সেটাকে পরিবেশন করার জন্য, ওইটুকুই আমার মানে চাওয়া পাওয়ার ব্যাপার। দর্শক অবধি আমি পৌঁছাই না, আর আমার নিজের ভালো লাগছে কিনা সেটা ইম্পর্টেন্ট। তুমি কি গান গাওয়ার সময় খুব খুঁতখুঁতে? না, আমি খুব একটা খুঁতখুঁতে নই। খুঁতখুঁতে হয়তো কিছু ব্যাপারে, উচ্চারণের দিকে হয়তো আমি খুঁতখুঁতে হতে পারি, যে আমার কানে যেটা লাগছে সেটা বলবো। সুরের ক্ষেত্রে আমার সুরটাকে না আমি খুব বেসিকভাবে দেখি, যে একটা সা থেকে শুরু হয়ে যদি একটা পা অব্দি একটা কোনো মেলোডি যাচ্ছে, সেটা কিভাবে যাচ্ছে, কি নোট ভাবে, কিভাবে ফ্রেজিংটা কিরম হচ্ছে। এবার যদি ফ্রেজিংটা খুব উল্টোপাল্টা করে ফেলে কেউ, সেখানে আমি খুঁতখুঁতে হব। এবার কোনো জায়গায় মুরকি দিতে গিয়ে গামাপা করলো না, গা পামা মা পামা করে আবার এলো আর কি, আর একটা এক্সট্রা নোট নিল, আমার অত কিছু যায় আসে না। এবং সেখানে সিঙ্গার অনেক বেশি প্রাধান্য পায়। সিঙ্গার যদি নিজের থেকে কিছু আনতে পারে আমি খুব খুশি হই। তাহলে হয় কি, আমার তো একটা সেট ভাবনা আছে, সিঙ্গারের ভাবনা যখন অ্যাড হচ্ছে তার সাথে এক লেভেল অ্যাড হচ্ছে, হ্যাঁ, যার ফলে ওটার মধ্যে একটা রিচনেস আসে বলে আমার মনে হয়। আমি একদম স্বরলিপি মেনে আমাকে এখানে ওই যেটা বলছিলাম আর কি, যে গামাপা না করে গামাপা ধাপা করে যদি আসে একটা, তাহলে অসুবিধা লাগে না। হ্যাঁ, আর একটা সুবিধা হচ্ছে যেহেতু অরিজিনাল মিউজিক নিয়ে কাজ হচ্ছে, যেটা করা হবে সেটাই সৃষ্টি হ্যাঁ, হয়ে যাবে। সেটাই তো মানুষ প্রথমবার শুনবে, সেটাই প্রথমবার শুনবে, সেটাই সৃষ্টি এবার হয়ে সেটা যাবে। যদি আমার কানে শ্রুতি মধুর হয়, সেটা আমি হচ্ছে অ্যাপ্রুভাল মাস্টার আর কি, যে আপনি যা খুশি করুন, আমি যদি পছন্দ হয় তাহলে সেটা অ্যাপ্রুভড হবে। ওকে, এবার আমি তোমার একটা জিনিসে আসছি দাদা, সেটা হচ্ছে যে ধুরন্ধরে একটা রিক্রিয়েটেড মিউজিকের ট্রিমেন্ডাস সাকসেস এসছে।
ধুরন্ধর বা ধুরন্ধর 2 দুটোতেই। রিক্রিয়েটেড মিউজিকটা নিয়ে তোমার কি মতামত? দেখো, এই যে এটা তো ইন্ডাস্ট্রি মানে হচ্ছে তার প্রফিট লসের একটা খাতা থাকে। তাই জন্যে যারা সঙ্গীত ব্যবসায়ী হন, যারা এই বিজনেসটা চালাচ্ছেন, তাদের কাছে প্রফিট হওয়াটা খুব দরকার। হুম, এবং তাদের কাছে ওই মিনসটা ম্যাটার করে না যে কিভাবে তারা প্রফিট করছে। তারা নতুন গান চালিয়ে প্রফিট করছে না পুরোনো গান বেচে প্রফিট করছে। একটা ফিনান্সিয়াল ইয়ারে তারা দেখবে কতটা প্রফিট হুম, লস হয়েছে। এবার এই ক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখা যায় যে পুরোনো গান রিক্রিয়েট করে আনলে ভালো একটা ডিমান্ড থাকে। সেটা সেই বেসিসে সেই বেসিসে আর কি যুগ যুগ ধরে কিন্তু রিক্রিয়েশন হয়ে চলছে। হুম, আজকে ধুরন্ধরে এটা হয়েছে। আমি তো বলতে পারি যে আন্তর্জাতিক জায়গায় স্ট্রেঞ্জার থিংস যখন এলো, তখন কেট বুশের একটা গান হঠাৎ করে বিখ্যাত হলো, ভাইরাল হলো। কেট বুশ 80-র দশকের আর্টিস্ট, হঠাৎ তার কবর থেকে তাকে তুলে এনে তার সেই গান রানিং অফ দ্য হিল বোধহয় গানটার নাম, সেটা আর কি সবাই শুনছে আন্তর্জাতিক মার্কেটে। এবার হুম, এগুলো হয়েই থাকে এবং আমরা জানি না যে এই যে একটা গানের মহাসমুদ্র, সব গান ঘুমিয়ে আছে, কবে কোন গান কবর থেকে উঠে আসবে আমরা জানি না। কিন্তু এগুলো আমাদের যতদিন সঙ্গীত ইন্ডাস্ট্রি থাকবে, যেখানে মানুষ গান বিক্রি করার চেষ্টা করছে আর কি, এটা তো থাকবেই। রিলস একটা বড় ফ্যাক্টর এখন। তুমি শুরুতেই বলছিলে যে রিলস মাথায় নিয়ে তুমি মিউজিক করো না, কিন্তু স্টিল তোমার মিউজিক বাঙালি রিলসে যথেষ্ট হিট। এরম কোনো রিলস দেখেছো যেটা দেখে তোমার মনে হয়েছে যে আরে ভাই আমি তো এরমভাবে গানটাকে ভাবিনি? প্রচুর রিল এরকম দেখেছি যেটা আমি ভাবিনি। তবে মানে অনেক হাস্যকর রিলও দেখেছি আর কি, যে মাছে নুন হলুদ মাখাতে মাখাতে আমার কোনো একটা গান বাজছে এবং সেই গানটার যে ওখানে প্রয়োজনীয়তা আছে আমি জানতাম না। এবং সেটা হয়তো ভাইরালও হয়ে গেছে। হ্যাঁ, সেটা আর কি ভাইরাল হয়েছে বলেই আমার কাছে হ্যাঁ, এসেছে হ্যাঁ, হয়তো। কদিন আগে দেখলাম কয়েকটা যুবতী তারা ট্রেনে লাফালাফি করছে, আমাকে আমার মতো থাকতে দাও চালিয়ে আর কি, বিভিন্ন লাইন নিয়ে সেগুলোকে রিইন্টারপ্রেট করছে। এইভাবে যদি আনন্দ দিয়ে থাকে কাউকে খুব ভালো। তবে বহু গান এরকমও পাই যে খুব এস্থেটিক রিলস বানায় আর কি, কোথাও ঘুরতে গিয়ে কেউ বানিয়েছে আর কি, সেগুলো চোখে পড়লে ভালোই লাগে যে যাক, মানে গানটা বেঁচে আছে এখন অবধি। তো এই যে ভালোবাসার প্রস্তাব, প্রেমের প্রস্তাব, আমি বলছি রোম্যান্টিজমটাকে অনুপম রায় কিভাবে দেখে? রোম্যান্টিসিজমকে আমি খুব গুরুত্ব দিই এবং মানুষের ভেতর যে মানে কি বলবো, এই রোম্যান্টিক সত্তাটা, সেটা বাঁচিয়ে রাখা ভীষণ দরকার। তার একটাই কারণ হচ্ছে আমাদের সমাজটা এমন, আমাদের বেঁচে থাকাটা এমন, এবং দিন দিন আরো কঠিন হয়ে যাচ্ছে যে সবাই চায় যে সেটা মরে যাক এবং একটা মেকানিক্যাল একটা জীবন মানুষ যাপন করুক। কিন্তু ছোট ছোট আনন্দ, ছোট ছোট ভালো লাগা, রোম্যান্টিক ব্যাপার মানে যে সব, মানে শুধু যে প্রেম তো সেটা নয়, মানে প্রেম তো প্রকৃতির বুকে দাঁড়িয়েও মানুষ রোম্যান্টিক হতে পারে, একটা মেজাজ আর কি। সেই মেজাজটা যেন মানুষ ধরে রাখতে পারে, এবং তার জন্য আমরা যথেষ্ট উপাদান দেওয়ার চেষ্টা করি আর কি, যে আমরা যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছি, গান হোক, কবিতা হোক, মানুষের মনটা যাতে রোম্যান্টিক, মানে হচ্ছে যে একটা বিশেষ মন আর কি, সেই মনটাকে বাঁচিয়ে হ্যাঁ, মিউজিশিয়ানরা একজন রোম্যান্টিক মনের সব থেকে বড় সঙ্গী। হ্যাঁ, মানে একটা গিটারের মেলোডি বেজে উঠলেই আর কি মনটা, মানে বয়স কমে যায়, একটা রোমান্টিকতা জেগে ওঠে। প্রশ্ন করবো, হ্যাঁ, কর। তোমায় যদি কেউ ভোটের গান বানাতে বলে বানাবে? মানে ওয়াই নট, প্রথম প্রশ্ন হচ্ছে যে চেষ্টা করাই যেতে পারে। সমস্যা হচ্ছে যে মানে এটা তো পার্টির হয়ে কাজ করতে হবে তখন আর কি। সেটা একটা মূল সমস্যার জায়গা, যে ভয় লেগে যাবে যে আমার ছাপ পড়ে গেল কিনা কোনো পার্টি। কারণ এই সব কাজের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে গেলেই না, মানে গায়ে কাদা না লাগিয়ে বেরোনোটা খুব মুশকিল আছে, যার ফলে কিন্তু এটা চ্যালেঞ্জও বটে। আমি এক ধরনের, যখন আমি একটি এটা তো বিজ্ঞাপনের কাজের মতন অনেকটা। এবার আমার দায় আছে আর কি, যে যাতে আমি ভালোভাবে বানাতে পারি, সেটাও মাঝে মাঝে ভাবায় যে মানে তুমি প্রশ্ন করলে বলে ভাবছি আর কি, যে সেটারে কোনো ক্রিয়েটিভ ইম্প্যাক্ট আমি করতে পারি কিনা। কিন্তু আমার মনে হয় আমি এই কাজে লাগবো না, কারণ আমাদের ভোটটা যেভাবে হয়, এবং আমাদের যাদের টার্গেট অডিয়েন্স যেটাকে বলি আমরা, টার্গেট ভোটার, আমার গান বোধহয় সেখানে অবধি পৌঁছাবে না। আমার গানে একটু অ্যাকোস্টিক গিটার বাজবে, একটু মানে
সহজ কথা একটু কাব্যি করে বলা হবে, হুম। সেটা ঠিক সাধারণ মানুষের কথা নয়। আমার কোনো প্রয়োজনীয়তা নেই এখানে। না, সাধারণ মানুষের নিশ্চয়ই কথা, নাহলে এত মানুষ তোমাকে অ্যাকসেপ্ট করে কেন? আমি জোকস অ্যাবাউট, আমি এই জায়গায় আসছি। সেটা হচ্ছে যে ধরো নিজে গান করা, একটা কম্পোজিশন তুমি করলে, তুমি রেকর্ডিং স্টুডিওতে গেলে, করে নিলে। আর গান করানো, এই দুটোর মধ্যে কোনটা তোমার কাছে ইজি লাগে? অবভিয়াসলি নিজে গেয়ে মানে নিজে কম্পোজ করে গেয়ে দেওয়াটা অনেক সহজ। হুম। তার কারণ হচ্ছে যে আমি এক্সট্রা লোড লাগে না ওটা? যে আমি পুরোটা করছি? না, আমি তো ওটাই করতে চেয়েছি। হুম, এবার আমাকে ভাগ্য বানিয়ে দিয়েছে মিউজিক ডিরেক্টর। হুম, যার ফলে হয়েছে যে আমার ছবিতে গান তৈরি করতে হয় এবং অবভিয়াসলি ছবিতে আরও অনেক সঙ্গীত শিল্পীরা কাজ করছেন। আহ, তাদের ভয়েস প্রয়োজন হচ্ছে, তাই জন্য তারা ছবিতে কাজ করছে। ওটাই বরঞ্চ আমার এক্সট্রা লোড, যে আবার একজনকে গাওয়ানো, তাকে বলা যে, কারণ আমার মাথায় তো সবকিছুই আছে যে কিভাবে গানটা গাওয়া হবে, কি হুম। সেটা তো আরেকটা লোককে আচ্ছা, কমিউনিকেট কাকে করা। কাকে গান গাওয়াতে গিয়ে তোমার টেনশন হয়েছে যে এই বোধহয় কথা শুনবে না? আমার সোনু নিগমের সঙ্গে কাজ করতে গিয়ে মনে হয়েছিল যে সোনু নিগম কথা নাও শুনতে পারেন আর কি। আচ্ছা। আহ, সেটা মনে হয়েছে। আমাকে নচিদাকে নিয়ে অনেক ভয় দেখানো হয়েছিল যে নচিদা, কিন্তু নচিদার মতন বাধ্য হ্যাঁ, সিঙ্গার খুব কমই আছে আর আচ্ছা। কি। এবং এক্সপেরিয়েন্সটা একটু শুনি। নচিদার সঙ্গে মানে প্রথম দিন থেকেই কাজ করা খুব সহজ। এবং এই যে রিসেন্টলি ধূমকেতুতে হুম, গত বছর গাইলো নচিদা, তখন নচিদার গলা বেশ খারাপ হুম, এবং সেই অবস্থায় গাইছে, আর আমি বয়সে অনেকটাই ছোট। আমি যখন বলছি যে নচিদা আরেকবার করো আর কি, আমাকে কিন্তু পুরো সম্পূর্ণ সম্মান দিয়ে নচিদা আরেকবার করছে। এবং যেটা শিক্ষণীয় হচ্ছে যে ওইরকম ভাঙা, ওইরকম মানে গলার বিশ্রী অবস্থা থেকে ওইরকম আউটপুট কি করে বার করছে মানুষটা, সেটা কিন্তু শিক্ষণীয়। এবং কি বলবো, ওই যেগুলো জুজু দেখানো আর কি, ভয়, তুমি যে ভয়ের গল্পগুলো বলছো, সেগুলো অ্যাকচুয়ালি অতটা সত্যি হয় না। হুম, কারণ সিঙ্গারদের মধ্যে, প্লেব্যাক সিঙ্গার বা যে কোনো পারফর্মারদের মধ্যে একটা ভেতরে অদ্ভুত খিদে থাকে, অদ্ভুত তাগিদ আছে। তুমি নাম করো যে কোনো হুম, আর্টিস্টের মধ্যে, এবং তারা স্টুডিওতে এসে তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে। হুম। যার ফলে কারণ সেটা তারও কেরিয়ারের সাথে যুক্ত। তার কেরিয়ার, তার একটা দায়বদ্ধতা আছে দেখেছি আমি, তার একটা অদ্ভুত প্যাশন আছে। হুম। এবার যে মানুষটার প্যাশন নেই, যে ভালোবাসে না এই কাজটা করতে, সে থাকে না বেশি দিন এই ফিল্ডে। সেটা করতেই পারবে না তো। যে ভালো করতে না বাসলে কেউ আসবেও না মিউজিকে, আমার মনে হয়। হ্যাঁ, আসে, কিন্তু ওই সাস্টেন করা যায় না আর কি, কারণ সেই খিদেটা তো নেই তার মধ্যে। কিন্তু যারা সাস্টেন করে, যারা দীর্ঘদিন ধরে এখনো যাদের নাম উচ্চারিত হচ্ছে, হুম, জানবে প্রত্যেকটা মানুষের মধ্যে অদ্ভুত খিদে আছে। হুম। আমি এই জায়গাতেই আসছি যে আমি তো তোমার টাফেস্ট জিজ্ঞেস করলাম, আর ইজিয়েস্টটাকে, তুমি তো, তোমার কাছে ইজিয়েস্ট অনুপম রায়, আর ইজিয়েস্ট? ইজিয়েস্ট রূপম দা, ইজিয়েস্ট বলতে পারো, কারণ আমরা দীর্ঘদিন বহু কাজ করেছি। রূপম দার মানে যেভাবে তোমার ফার্স্ট অটোগ্রাফও তো অটোগ্রাফে রূপমদার। গিয়েছিল, হ্যাঁ, ওই কিন্তু সেই সময় আমি তো ব্যাঙ্গালোরে থাকতাম, হুম, আমি প্লেব্যাকটা করাতে পারিনি। আচ্ছা। আমার হয়তো সেই যোগ্যতাও ছিল না সেই সময়। আহ, ফোনে কথা হয়েছিল শুধু। পরবর্তীতে কাজ করেছিলাম এবং রূপমদা পুরো তৈরি হয়ে আসে, যে গান পুরো তোলা থাকে আগে থেকে, এবং আচ্ছা। যেহেতু নিজেও লেখে, তার হুম, ফলে আরও সুবিধা আর কি, যে ও বুঝতেও পারে যে আমি কিভাবে লিখছি, কেন লিখছি, আহ, এবং খুব সহজেই কাজ হয়। হুম। আমি এখানে আর একটা জিনিস জানবো যে ধরো মিউজিকের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট মিউজিক অ্যারেঞ্জমেন্ট যখনই হয়, মিউজিক অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে তোমার ফিলোসফিটা কি? ফিলোসফি এখনো তৈরি হচ্ছে, হুম, কারণ প্রত্যেক দিনই মনে হয় যে এটা আমি শিখছি। আহ, আমি যখন শুরু করেছিলাম, আমি শুধু গানটা লিখতে জানতাম, সুর করতে জানতাম, কিন্তু এটাকে কিভাবে মানুষের প্লেটে সাজিয়ে দিতে হয় এটা নিয়ে খুব একটা ধারণা ছিল না। হুম, ব্যাকিং কিভাবে হয়, আহ, আমি কর্ড বানাতে জানতাম গানের, যে এই সুর লাগলে তার পেছনে ব্যাকিং কর্ডটা কী হবে, কিন্তু একটা কর্ড দিয়ে তো হচ্ছে না, তার পেছনে আরেকটা লেয়ার হুম, লাগছে, তার হুম, পেছনে আরেকটা লেয়ার লাগছে, যখন মুভ করছে হারমোনি কীভাবে মুভ করছে, এগুলো সম্বন্ধে খুব একটা ধারণা ছিল না। সেগুলো কাজ করতে 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 শেখা, এবং বলা যেতে পারে এখনও শিখছি। অ্যারেঞ্জমেন্টের ধরন খুব পাল্টায়, হুম, মানে সায়েন্সটা একই থাকে, কিন্তু আগে যেটা বাঙালির ব্রেড অ্যান্ড বাটার ছিল, সেটা 10 বছর বাদে অন্য হয়ে, মানে আমি ধরে যদি বলি আর কি, হুম, যে
আজ থেকে 60 বছর আগে বা 50 বছর আগে হারমোনিয়াম তবলা ছিল বাঙালির বেস, হুম। মানে গান মানে এই দুটো ইনস্ট্রুমেন্ট বাজে। কাট টু 90s পরবর্তী থেকে গানে গিটার বাজবে এবং ড্রামস বাজবে, এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে হুম। গেছে এবং এখন এটা চলছে। হুম। 2030 কি হবে আমি জানি না, কিন্তু এটাও দুদিন বাদে পুরনো হতেই পারে যদি আরো মডার্ন কোনো ইনস্ট্রুমেন্ট চলে আসে। কিন্তু গিটার এখনো রাজ করছে। এবং কলেজ স্টুডেন্টদের মধ্যে ক্রেজ বাড়ছে যত দিন যাচ্ছে। তাই কি আমি জানি না, 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 মধ্যখানে তো দেখছিলাম আগে খুব আগে আগে এত ছেলেমেয়েরা গিটার নিয়ে কলেজ যেত না, এখন সংখ্যাটা বাড়ছে। হ্যাঁ, আমাদের সময় থেকে দেখছি আর কি, যে আমরাই তো, এটা তো গ্লোবালাইজেশনের একটা ফল। এটা একটা সুবিধা, মানে হারমোনিয়াম নিয়ে কলেজ আসাটা একটু টাফ। সেটা টাফ, কিন্তু হারমোনিয়াম নিয়ে বাড়িতে গান প্র্যাকটিস করাটা কিন্তু গায়কদের জন্য একটু বেটার। বেটার, হ্যাঁ। তার একটাই কারণ হচ্ছে সুরটার এক্স্যাক্ট শুনে ওটা কানে আসছে, ওটা গাওয়া যায়। গিটারে তো একে যদি ভুল তারে বাঁধা থাকে, মানে ভুল সুরে বাঁধা থাকে, আর তাহলে অসুবিধা অন্য না, জায়গায়। সেটা এখন ফোনের অ্যাপগুলো আসাতে খুব একটা অসুবিধা নেই। ঠিক অ্যাসিস্টেড টিউনিং আছে, কিন্তু তাহলেও আর কি সেটা তো গিটার বাজিয়ে গান গাওয়া বা হারমোনিয়াম নিয়ে গান গাওয়া, সেটা নিয়ে আলোচনা তুমি অ্যারেঞ্জমেন্টের কথা বলছিলে। তবে হ্যাঁ, যুগ যুগ ধরে অ্যারেঞ্জমেন্ট পাল্টাচ্ছে। ছবির গানের এক ধরনের অ্যারেঞ্জমেন্ট হয়, ছবিতে স্ট্রিংস এর খুব বেশি প্রয়োগ হয়, কারণ ফিল্মের ক্ষেত্রে এগুলো ওয়েস্ট থেকেই আমরা শিখেছি। এমন নয় যে আমাদের ফিল্ম মেকিং এর অনেকটাই তো বিদেশ থেকেই শেখা, যার ফলে ওরা খুব স্ট্রিংস ব্যবহার করে, আমাদের কানেও ওটাই বাজতে থাকে আর কি। এবার যখন নন ফিল্ম গান হয়, যখন ছবির জন্য নয়, তখন কিন্তু স্ট্রিংস বাদ দিয়েও গান তৈরি করা যায় এখানে, মানে অ্যারেঞ্জমেন্টের কথা ভাবা যায়, কিন্তু ফিল্মের ক্ষেত্রে ভীষণ ক্রিটিক্যাল হয়ে যায়। কারণটা কি যে ফিল্মের ক্ষেত্রে স্ট্রিং এর বেশি ইউজ হয়? এটা মূলত ভিজুয়ালি অ্যাপিলিং লাগে, বুকের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হয়, গ্র্যান্ড হয়, ম্যাজেস্টিক হয়, আচ্ছা, লার্জার দেন লাইফ একটা অনুভূতি বা দেয়। এরকম কি ম্যাটার আছে যে ধরো তোমার গানের যে প্রিলিউড বা ইন্টারলিউডের যে পার্টটা আছে, ওই পার্টটা হয়তো ফিল্মের কোনো হুক জায়গাতে বারবার বিজিএম হিসাবে বাজানো হচ্ছে, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু তার সাথে স্ট্রিংস এর স্ট্রিং এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, স্ট্রিংস এর যোগ থাকে, ওটাই ওই লার্জার দেন লাইফ একটা ফিল দেওয়ার জন্য খুব স্ট্রিংস এর ব্যবহার হয়। আমি আরেকটা প্রশ্নে আসি, হুম। সেটা হচ্ছে যে ইউটিউব বা ফেসবুক হোয়াট এভার, মানে সোশ্যাল মিডিয়া আসার পর যেটা সুবিধা হয়েছে বহু মিউজিশিয়ানদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ধরো একদম যারা নতুন আর্টিস্ট তাদের ক্ষেত্রে কিন্তু প্ল্যাটফর্মটা সেম হয়ে গেছে। মানে অর্থাৎ আগে যদি আমার গান প্রচার করতে হতো, তাহলে বহু আগে আকাশবাণীতে অডিশন দিয়ে আমাকে চান্স পেতে হতো, সবাই সেখানে সুযোগ পেত না। তারপরে আমাকে একটা বড় কোম্পানির ক্যাসেট বা সিডি, সবাই সুযোগ পেত না। কিন্তু আজকে যদি একটা ধরো উত্তরবঙ্গের কোনো জেলার প্রত্যন্ত গ্রামের কোনো ছেলেও যদি মনে করে যে গিটার বাজিয়ে আমি একটা গান ছাড়বো, তার কাছে আর মানে ভারতবর্ষের বুকে টপ প্রোডাকশন, তার কাছেও প্ল্যাটফর্মটা সমান হয় ইউটিউব বা ফেসবুকেই আপলোড হবে। আমি সেক্ষেত্রে ধরে জিজ্ঞাসা করছি যে ধরো যারা একদম নতুন গান বাজনা করছে, বাজেট নেই, হয়তো ছাত্র এখনো পর্যন্ত, মিউজিক আপলোড করার ক্ষেত্রে বা গান বানানোর ক্ষেত্রে কিভাবে মানে কম পয়সায় সহজে অ্যারেঞ্জমেন্ট করে রেকর্ড করে আপলোড করতে পারবে? হ্যাঁ, এটা ডেফিনেটলি খুব সহজলভ্য হয়েছে, মানুষের কাছে হাতে হাতে চলে এসেছে। তুমি বলছো যে বাজেটটা নেই, কিন্তু একটা বেসিক জায়গা এখন চলে এসেছে রেকর্ডিংয়ে, যেটা কিন্তু কম বাজেটেও করা যায়। এবং তুমি যেটা বললে যে বিভিন্ন প্রত্যন্ত জেলার থেকে কেউ নোটিসড হতে পারে, এবার কিন্তু সমস্যাগুলো করে দিয়েছে হচ্ছে যে ইউটিউব ফেসবুকে রিচ পায় না মানুষ, যে একদিন একটা গান ভাইরাল হতে পারে, কিন্তু সেখান থেকে যদি নোটিসড হয়ে কারোর চোখে পড়ে তখন জিনিসটা হবে আর কি। কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি রিচ পাওয়া, মানুষের কাছে পৌঁছানো কিন্তু একটা প্রতিযোগিতা। তার কারণ হচ্ছে যে বড় কোম্পানি যারা এটা নিয়ে সঙ্গীতের ব্যবসাই করছে, যারা, তারা কিন্তু প্রচুর অর্থ বিনিয়োগ করে এটার পেছনে। একটা গান যখন আসে, আমরা যে দেখি যে এত মিলিয়ন ভিউ হয়েছে বা এত, এর পেছনে কিন্তু বড় মার্কেটিং টিম কাজ করছে। সেটা কিন্তু সাধারণ মানুষ জানে না। মানুষ যেটা আমরা যুগ যুগ ধরে যা কনজিউম করে এসেছি, সেগুলো সবকটা মার্কেটেড প্রোডাক্ট। মানে আমরা যে চ্যানেল ভিতে ভিডিও দেখেছি, এমটিভিতে ভিডিও দেখেছি, সেটা কেউ মার্কেট করেছে বলে আমরা ওটা দেখতে পাচ্ছি। যার গান মার্কেট হয়নি, সেটা আমরা ওই চ্যানেলে ওই স্লটটাই পাইনি সে। এক্ষেত্রেও তাই, যে মিলিয়ন ভিউগুলো দেখি, সেগুলো সব
মার্কেটেড প্রোডাক্টস, সেগুলোই আমাদের চোখে পড়ে, কারণ ওই টাকাটা ইনভেস্ট করা হচ্ছে যাতে আমার চোখে পড়ে। যার কাছে পুঁজি নেই, কারণ এটা একটা মানে টোটালি ক্যাপিটালিস্ট মার্কেট, মানে এর সঙ্গে আমরা অন্য কিছুর তুলনা করতে পারবো না আর কি। এবং সঙ্গীত সেটার বাইরে নয়, সঙ্গীত ব্যবসাটা সেটার বাইরে নয়। যার কাছে পুঁজি নেই তার নোটিসড হওয়ার চান্স ভীষণ কম। তার একটা দুটো জিনিস হঠাৎ করে চোখে চলে আসতেই পারে, এবার সেখান থেকে যদি কেউ পিক আপ করে নেয় তাকে, তার কিন্তু তাহলে সেই সুবিধাটা কিন্তু হয়েছে, যেটা আগে ছিল না হয়তো। আগে কিছু লোকের বাড়ি যেতে হচ্ছে বা কারোকে মানে কোথাও একটা অডিশন দিতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে, সেইগুলো অনেকটা পাল্টে গেছে। সেই একটা দুটো লোক, একটা দুটো মাথা, সেগুলো চলে গেছে। একটা সমাজ মাধ্যম এসেছে যেখানে যে কোনো গুরুত্বপূর্ণ লোকের চোখে সে পড়তে পারে যে কোনো একটা কন্টেন্টের মাধ্যমে। মানে আমার তো এখন মনে হয় যে বিভিন্ন যে আমাদের দেবদেবী আছে, সেখানে অ্যালগোরিদম একটা ভগবান হওয়া উচিত, যে এই চোখে পড়ার জন্য। আমি এখানেই তোমায় জিজ্ঞেস করছি যে যারা নতুন কম্পোজার, তুমি যদি তাদের থেকে কিছু বলতে চাও, যারা ইয়ং জেনারেশন, অনেকেই স্বপ্ন দেখছে যে ভবিষ্যতের অনুপম রায় হব। এবার এক হচ্ছে যে অনুপম রায় হতে হবে না, তুমি যেটা সেটা হয়েও, সেটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট জিনিস আর কি। আমি তো চাইবো যে আমার মতন সুর করুক বা আমার মতন লিখুক, তাহলে তার জীবনে সবচেয়ে বেশি ক্ষতিটা হবে। আমি চাইবো যে আমাকে অনুকরণ করবে না, এবং সত্যি কথা বলতে সে আমাকে ঘৃণা করবে, কারণ তার মনে হচ্ছে যে আমি তার পথের কাঁটা, আমি যদি মরে যাই তাহলে সে নামটা করতে পারে। এবার তাকে ভিন্ন লিখতে হবে, আমি যা লিখছি তার বিপরীত স্রোতে লিখতে হবে, বিপরীত সুর তৈরি করতে হবে, বিপরীত মানে অন্যরকম কণ্ঠ হতে হবে, তার ভাবনা চিন্তা অন্যরকম হতে হবে। এবং তবেই আমি সবসময় না নতুন জিনিস পছন্দ করি, যে এবং নিজের লেখার ক্ষেত্রেও বারবার মনে হয় যে ঠিক আছে, এটা তো আমি লিখেছি, একটা বাড়িয়ে দাও, তো আমার লোকে এক্সপেক্ট করবে যে আমি আবার একটা বাড়িয়ে দাও লিখবো, কিন্তু আমি আর লিখতে ইচ্ছে করে না, কারণ ওটা তো আই হ্যাভ ডান দ্যাট। এবার আমি অন্যরকম কিছু একটা ট্রাই করি, এবং এই চেষ্টাটা আমাদের সমাজ বলো এটা খুব একটা ভালো চোখে দেখে না, কারণ সবাইকে একটা ব্র্যাকেটের মধ্যে পড়ে রাখতে চায়। এবার নতুন যে হ্যাঁ, যে একে বলেছি যে এটা ভালো করে, এই সুইচ মারলে সে এটাই বাজাবে, কিন্তু আমি নতুনদের কাছ থেকে চাইবো যে সব ভেঙে দাও, সব ফেলে দাও, যা হয়েছে, যা যা হয়েছে সেগুলোকে মনে করো যে একদম ফালতু কাজ, এবং তুমি তোমার মতন করে ভাবো, নতুন কিছু আনো, তবেই নতুন কিছু হবে। বেসিক্যালি আমি শেষের দিকে আছি, তোমাকে অনেকক্ষণ আটকে রেখেছি। আমি জিজ্ঞাসা করবো যে ধরো আমাদের এই যে বাঙালির, এই যে তুমি যে কথাটা বলছিলে যে একটা নির্দিষ্ট এক্সপেকটেশন থাকে মিউজিকের ওপর, তো কখনো ধরো ফিল্মের মিউজিক ডিরেকশন করতে গিয়ে এরকম হয় যে ডিরেক্টর বলো বা প্রডিউসার বলো, তোমার থেকে ওই আগের যে টোন রয়েছে বা আগের যে টাইপ রয়েছে সেই মিউজিকটাই এক্সপেক্ট করছে, অথচ তুমি অন্য কিছু করতে চাইছো? একদমই তাই হয়, কারণ ওটা হচ্ছে যে আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়েছি বলা যেতে পারে। যখন প্রথম তৈরি করছি, যখন অটোগ্রাফ করছি, 22শে শ্রাবণ করছি, হেমলক করছি, চতুষ্কোণ করছি, তখন কেউ আমাকে বলছে না যে আমার পূর্ববর্তী কোনো কাজের উল্লেখ রেখেছে এরকম একটা গান তৈরি করো, কারণ পূর্ববর্তী কোনো ইতিহাস তো নেই, যার ফলে যাই করছি সব নতুন হচ্ছে। কিন্তু এখন যখন কাজ করতে আসি, এখন 10 বছর আগেকার কোনো একটা গান তুলে এনে বলা হচ্ছে, আমাকে আমারই গানের রেফারেন্স দেওয়া হচ্ছে যে এরকম একটা গান যদি হয়, কারণ এই যে ব্যবসাটা আর কি, যেটার কথা বলি, এন্টারটেনমেন্টের যে ব্যবসা, তারা তো সবসময় প্রফিট খুঁজছে, এবং রিস্ক আর প্রফিট এটা তো কনস্ট্যান্ট একটা ব্যালেন্স আর কি, যে মিনিমাম রিস্কে ম্যাক্সিমাম প্রফিট কি করে করা যেতে পারে, যে এটা যদি চলে থাকে তাহলে মানে এটা একটা ফর্মুলা, তাহলে এই ফর্মুলাটা আরেকবার করা যাক। এবার ক্রিয়েটিভলি যদি আমায় বলো, আমার এটা ভালো লাগে না, আই ডোন্ট এনজয় দিস, কিন্তু আমি কি এটার দাসত্ব করি না? মাঝে মাঝে আমাকেও এটার দাসত্ব করতে হয়, দ্যাট ইজ সার্ভাইভাল। এবং আমরা যে নতুন কাজ করব, আমরা তো একটা বড় ছবির কাজ যদি বলো, হচ্ছে একটা ছাতার নিচে পড়ছি আর কি, বড় যে ছাতাটা সেটা ছবিটা, তার তলায় গান আছে। এবার ছবির ভাষা যদি না পাল্টায়,
গানের ভাষা পাল্টানো কিন্তু খুব মুশকিল। হুম। আমাদের যে উত্থান হয়েছিল তার কারণ 2010, 11, 12 ওই সময় ছবির ভাষাটা পাল্টাচ্ছিল, তাই জন্য আমার নতুনত্বটার কোনো একটা কাজে লাগছিল। এখন যদি ছবিগুলো একই ভাষায় কথা বলে, আমাকেও সেই ওই একই ভাষায় কথা বলতে হবে, কারণ গানটা তো আর ছবির থেকে বাইরে হয়ে দাঁড়িয়ে হ্যাঁ, থাকতে পারে না। কারণ মুভিটা কোন মিউজিকটা ডিমান্ড করছে এটা খুব এবং ইম্পর্টেন্ট। আমাদের সমাজ তো কোন দিকে যাচ্ছে সেটারই তো প্রতিফলন। আমাদের চরিত্র যারা হয় আর কি, যারা ক্যারেক্টার্স প্লে করছে, তারা কি পেশায়, তারা কি করছে, তারা কি ভাবছে, তার সঙ্গে সেই গান সংস্কৃতি সব জড়িয়ে আছে আর কি। হুম, যার ফলে আমরা কিছুটা ছবির ক্ষেত্রে ওখানে দায়বদ্ধতা থাকে, হুম। কিন্তু তাই জন্যই বলছি যে এই পুজোতে নতুন অ্যালবাম আসছে যেখানে কোনো দায়বদ্ধতা নেই, নতুন রকম গান কিছু করার চেষ্টা হয়েছে, যদি মানুষের অন্যরকম লাগে। তুমি বলছিলে যে ইংরেজিতেও গান লিখতে। হুম। আহ, তোমার এটা কখনো মনে হয় যে রিজিওনাল গান নিয়ে কাজ করার জন্য বা এর বদলে যদি তুমি ইংরেজিতে কাজ করতে তাহলে অনেক বেশি এক্সপোজার পেতে? আমার ক্ষেত্রে হয়তো হতো না, কারণ একটাই হচ্ছে যে আমি তো এইখানে জন্মেছি এবং আমি এখানকার সংস্কৃতি নিয়ে বড় হয়েছি। আমার ইংরেজি সম্বন্ধে যে ধারণা, আমার তো ইংরেজি শেখা যেগুলো বাইরের বই পড়ে শেখা, সাহিত্য পড়ে শেখা, গান শুনে শেখা, কিন্তু আমার তো বড় হওয়াটা কলকাতাতে। আমার ইংরেজির যে বিদ্যা সেটা কিন্তু কলকাতা বেসড বিদ্যা। হুম। আজকে ইউকের নাগরিক যদি কেউ হয় আর কি, সেই যুবকের বুকে কি হচ্ছে, তার আচ্ছা। সে কি ভাষায় কথা বলছে আমি কিন্তু জানি না, হুম। এবং বা যার ফলে তার একটা, দৈনন্দিন সমস্যা হ্যাঁ, কি? সেটার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আমি অনেক বেশি রুটেড এখানে। আমি এখানে বসে একটি ইংরেজি গান বানিয়ে নিউ ইয়র্কের কাউকে ইমপ্রেস করতে পারবো না, কারণ আমি তাদের কারোর সমস্যা বা তাদের কারোর মনের জটিলতা ফুটিয়ে তুলতে পারবো না। হুম। ওটার জন্য আমাকে ওখানেই জন্মগ্রহণ করতে হতো। এইখানে আসে ভাগ্যের ব্যাপার। তুমি বলতে পারো হ্যাঁ, আমি যদি ওয়েস্ট কোস্টে জন্মাতাম আমেরিকায় তাহলে কি হতো, তাহলে হয়তো আমি অনেক বেশি শ্রদ্ধা পেলেও পেতে পারতাম, যদি আমার এই ট্যালেন্ট বা যাই বলো যেটা আমার তো ওখানেও থাকতো। এটাও হতে পারে যে ওখানে ইঞ্জিনিয়ার হিসেবে আরো বেশি সাকসেস পেয়ে যেতে, তখন মিউজিকে আসাই হতো না। এটা বলা মুশকিল। আসলে ইঞ্জিনিয়ারিং এর সাকসেস বললে তো ওরকম কিছু হয় না। আহ, কি হলে কি হবে কেউ জানতো না। তবে হ্যাঁ, বিদেশে পড়লে আমার বন্ধু বান্ধবদের অনেকেরই ছেলে মেয়ের বাইরে পড়ছে আর কি, হুম। অপরচুনিটি যে অনেক বেশি সেটা আমরা বুঝতেই পারি আর কি। এখান থেকে যারা ওঠে না, তারা যে লেভেলের পরিশ্রম করে উঠছে, কারণ এখানে তো মেন হচ্ছে পপুলেশনের সঙ্গে একটা যুদ্ধ। এত ট্যালেন্ট এত পপুলেশনের মধ্যে মারধর করে কোনো রকমে যে উঠছে, বাই দ্য টাইম সে জগতের আলোটা দেখছে যে বিশ্বে হি অর শি ইজ অলরেডি টায়ার্ড, অলরেডি হুম। এক্সস্টেড, কারণ তাকে যে এখান থেকে যে স্পোর্টসম্যানরা ওঠে আর কি, মানে তাদের যে কি পরিশ্রম করতে হয় তবে সে দেখতে পেলো আর কি, কারণ কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই তো কিছুর, যার ফলে সেই স্ট্রাগলটা অনেক বেশি। বিদেশে জন্মালে অনেক, মানে মিলিউটাই পাল্টে যায় আর কি, যে এটাও হতে পারতো, এটাও, হুম। সেটার জন্য যে স্ট্রাগলটা এখানে করতে হয়েছে সেটার পেছনেই হয়তো 3 বছর বেরিয়ে গেছে। বেসিক্যালি আমি আবার শেষের দিকে এসে এটাই জিজ্ঞেস করবো যে আমাকে আমার মতো থাকতে দাও, তো সেখানে তুমি কিরম ভাবে থাকতে পছন্দ করো? হোয়াট ইজ ইউর প্যাশন? আমার অনেক রকম প্যাশন আছে এবং প্যাশনগুলোই বাঁচিয়ে রাখে। গান একটা মূল প্যাশন, যেটা এখনো অবধি ভালো লাগে হুম। এবং এখনো অবধি আমার ট্রু কলিং যদি বলা যায় কিছু, সেটাই বোধহয়। কবিতা ভীষণভাবে আমায় বাঁচিয়ে রাখে। আমি পড়তে লিখতে ভীষণ ভালোবাসি। আমার সাহিত্য পড়তে ভালো লাগে, সাহিত্য সৃষ্টি করতেও ইচ্ছে করে, কিন্তু আই এম আ বেটার রিডার দ্যান হুম। কন্ট্রিবিউটার বলে আমার মনে হয়। আহ, আমার এনি কাইন্ড অফ নলেজ গেইন করতে ভালো লাগে, এবং আমার সেটা যা খুশি হতে পারে, ফিন্যান্স থেকে রিলিজিয়ান থেকে শুরু করে সাহিত্য, সংস্কৃতি, সায়েন্স, টেকনোলজি, যা বলবে আমার আগ্রহ আছে প্রচণ্ডভাবে। এবং খেলাধুলায় ভীষণ আগ্রহ আছে আমার। হুম। আহ, আমি ফুটবল নিয়ে খুবই প্যাশনেট। এখন যেহেতু বিশ্বকাপ চলছে আর একটু আরো বেশি বেশি প্যাশনেট। তাহলে তো রাত জাগা হচ্ছে। না, রাত জাগা হচ্ছে। আচ্ছা, লিরিক্স গুলো কি রাতের দিকেই মাথায় আসে? নট নেসেসারিলি মানে আর তুমি কি। কি আর্লি রাইজার না? আমি ঠিকঠাক রাইজার, খুব আর্লিও নই খুব লেটও নই আর আচ্ছা। কি, 8:30 নাগাদ উঠি। ও আচ্ছা। যার ফলে তাহলে তুমি মিউজিশিয়ানদের হিসাবে খুব ভোরবেলা ওঠো।
না, আগে আমি খুব রাত জাগতাম। যখন আমার আর একটু অল্প বয়স ছিল মোটামুটি আরকি। 11টার আগে আমি কাউকে উঠতে দেখিনি। ওটা নিয়ে আমার বিশাল সমস্যা, এবং এই আচ্ছা, ইন্ডাস্ট্রিতে যখন এসেছিলাম হ্যাঁ, আমি বিপদেই পড়েছিলাম। আচ্ছা। কারণ স্টুডিওগুলো কেউ ১২টা-১টার আগে খোলে না। না, আর এদিকে আমার সকাল থেকে সব কাজ হয়ে বসে রয়েছে, কিন্তু আমি কাউকে স্টুডিওয় পাচ্ছি না। যার ফলে হ্যাঁ, ওটা একটা ডিফিকাল্ট হ্যাবিট। আ অনুপমদা অনেক, অনেক ধন্যবাদ। আমি শুধু একটাই কথা বলব যে আ আমাদের প্রচুর এক্সপেকটেশন রয়েছে এই অ্যালবাম এবং তোমার মিউজিকগুলো নিয়ে। থ্যাংক ইউ। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। আমরা আ ফিল্মের গান বা উইথ ভিডিও তোমার গান তো শুনবই। কিন্তু আমরা চাই যে ওই যে মনের মধ্যে একটা সিনেমা চলে বা একটা মনের মধ্যে একটা ক্রিয়েশন চলে ওই যে মিউজিকগুলো শোনার পর বা হুম, হুম। হয়তো একেকজনের লাইফের একেক রকমভাবে মানুষ রিলেট করতে পারে। এইটা বোধহয় তোমার গান থেকে সবথেকে বেশি প্রাপ্তি। আমিও চেষ্টা করব তোমাদের এই আশাটাকে আরকি বাঁচিয়ে রাখতে যতদিন পারি। আচ্ছা এই শেষ হয়ে হইল না শেষ। সেটা হচ্ছে আ অদ্ভুত কিছু তোমার মেসেজ বা কিছু মনে পড়ছে যেটা দেখে তুমিও চমকে গেছিলে? আরে এটা লোকটা কি বলল গানটা নিয়ে? তুমি এগুলো সোশ্যাল না, মানে মিডিয়ার ইনবক্সটা পড়ো? সোশ্যাল মিডিয়ার ইনবক্স কিছু ক্ষেত্রে পড়ি আরকি। আ রোজ টাইম পাই না। অনেক হয়তো যখন আমি ট্রাভেল হুম, করছি, তখন আমার গাড়িতে বসে কিছুই করার নেই, তখন একটু স্ক্রল করি আরকি। কিন্তু রিসেন্টলি আমি আ একটি অনুষ্ঠান করতে যাব, হুম, এবং ঢাকা যাওয়ার কথা আমার। আ সেখানে বেশ কিছু মেসেজ আমি পাচ্ছি। স্টুডেন্টরা করছে, "দাদা হুম। পরীক্ষার ঠিক আগে আসছেন। আপনি কিছু করে আমাকে বাড়ি থেকে যেতে দিচ্ছে না। আপনি আপনার ইভেন্টের ডেটটা পিছিয়ে দিন, আ যাতে আমরা পরীক্ষা দিয়ে তারপর দেখতে যেতে পারি।" কিন্তু আমি তাদের কি করে বোঝাই যে আমি এটা ডিসাইড করি না। যে অর্গানাইজ করছে তারা ইভেন্টটা করছে। এবং এরকম প্রচুর সংখ্যক মেসেজ আমি পেয়েছি। দেখে আমার খুব ভালো লাগলো যে আ ইয়াং স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট হোক বা স্কুল স্টুডেন্ট হোক, তারা আসতে হুম, ইচ্ছুক হুম। কনসার্টে। ডেফিনিটলি। এবার এটাই তো প্রাপ্তি। আমার মনে হয় তুমি যেটা শুরুতে বলছিলে যে ওই হাততালি, ওই সাউন্ড, ওই মানুষের ভালোবাসা ওর থেকে বড় প্রাপ্তি একজন মিউজিশিয়ানের না, কিছু না, হতে পারে আর না। কিছু না। কারণ স্টেজটা না খুব হুম, সম্মানের জায়গা। হুম। এই আ এটা কিন্তু সবাই পায় না। এবং আমরা যারা স্টেজটা পাই এবং স্টেজে যখন আসছি অত মানুষের করতালি, এটা খুব ভাগ্য করে জন্মালে তবে এটা পাওয়া যায়। ডেফিনিটলি। অনেক, অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আ তবে তোমার সাথে আমাদের পডকাস্টও যেরকম চলতে থাকবে, তোমার সাথে আমাদের পডকাস্টে মাঝে, মাঝে আড্ডা কিন্তু চলতেই থাকবে। আচ্ছা, ঠিক একবারে আছে। আমরা তোমাকে ছাড়বো না। ঠিক আছে। থ্যাংক ইউ অরিজিৎ। অনেক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।